হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল SSDL ম্যাথ পয়েন্ট। আমি শ্রীকান্ত স্যার রয়েছি আজকে তোমাদের পর্ষদ টেস্ট পেপারের অঙ্কের সমাধানে, যেখানে তোমরা আজকে এই ভিডিওতে স্কুল 4 অর্থাৎ পেজ নম্বর 388 এই পেজের যে প্রশ্নপত্র রয়েছে তার 1 ও 2 নম্বর প্রশ্নপত্রের সঠিক সমাধান। তা যারা নতুন রয়েছে চটপট লাইক কমেন্ট শেয়ার করে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, কেননা এই প্ল্যাটফর্ম থেকে তোমরা খুব কম সময়ে এবং খুব সহজে নিখুঁতভাবে তোমাদের মাধ্যমিক 2026 পরীক্ষার অঙ্কের প্রস্তুতি সেরে ফেলতে পারবে। আর যারা পুরনো রয়েছে ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করো। তা দেখে নেওয়া যাক আজকে 388 পেজের অঙ্কগুলো কেমন রয়েছে। প্রথমে আমি ফিরবো একের দাগের একের অঙ্কে। কি বলেছে? কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? আগে অঙ্কটা ভালো করে বুঝতে হবে। প্রতি ক্ষেত্রে দেখা যায় প্রথম যে একের দাগের একের অঙ্কটা থাকে সরল সুদ কষা থেকে। কি বলেছে? কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ, তাহলে বার্ষিক সরল সুদের হার কত? এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে, যখনই বলবে যে সুদে আসলে দ্বিগুণ হবে, তখন আমি তোমাদের আগের ভিডিওতেও বলেছি, কতগুলো অঙ্ক এরকম করেছি আমরা, যে যখন বলছে দ্বিগুণ হবে, একটা উদাহরণ দিয়ে আমি আবার এক্সপ্লেন করছি। তুমি কাউকে 100 টাকা দিলে, তার কাছ থেকে পাচ্ছ 200 টাকা। তাহলে তুমি 100 টাকা দিয়েছিলে, 100 টাকা পাওয়ার কথা, বাড়তি পাচ্ছ কত? 200 টাকা থেকে 100 বাদ দাও, 100 পাচ্ছ। যখন এই দ্বিগুণের কেস আসছে, তখন আসল আর সুদ সমান হয়ে যাচ্ছে। এই কনসেপ্টটা তোমাদের বারে বারে বলেছি আমি, আর সেটাই এখন প্রয়োগ করব। তা দেখে নাও, প্রথমে কি বলেছে? 10 বছরে দ্বিগুণ, তাহলে টাইমটা থাকছে 10 বছর। ঠিক আছে, সুদের হারটা জানতে চেয়েছি, তা আমি সুদের হারটা ধরে নিচ্ছি R%। এটা কত আমাদের নির্ণয় করতে হবে। আর কি? আর দেখো বেটা, পি আর আই কিন্তু সমান হয়ে যাবে। কেন? যেহেতু দ্বিগুণ বলেছে, তাহলে সুদ আর আসল দুটো সমান হবে। ওই কনসেপ্টটা আমরা কাজে লাগাবো। তাহলে আমরা কি জানি? আই সমান PT/100। এবার আই এর মান তো অলরেডি পেয়ে গেছি, যে আই সমান পি, যেটাই সুদ সেটাই আসল। তাহলে আয়ের জায়গায় পি লিখতে পারি বেটা। টি রয়েছে 10, আর এদিকে R/100। এবার দেখো কাটাকুটি হয়ে যাচ্ছে, পি একটা জিরো ক্যান্সেল হলে আর ইকুয়াল টু পড়ে থাকছে আমাদের 10। এটাই হচ্ছে অ্যান্সার বেটা। তাহলে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর আমরা পেয়ে যাচ্ছি অপশান ডি। সেটা কত? 10% বা 10%। এবার আমরা দুইয়ের অঙ্কে যাব। দুইয়ের অঙ্ক ভেদ থেকে রয়েছে, বলেছে এক্স প্রপোর্শনাল ওয়াই। চারটে অপশান রয়েছে, সেই চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক হবে। আমি এক্ষেত্রে সঠিক অপশানটা তুলে নিচ্ছি, নিয়ে বিচার করবো যে কেন হচ্ছে। তা দেখো, অপশান এতে রয়েছে x² প্রপোর্শনাল y²। এটাই হচ্ছে সঠিক উত্তর বেটা। কেন? যখন দেখবে এক্স প্রপোর্শনাল ওয়াই থাকবে, তখন যদি কোনো রকম ঘাত আসে, তাহলে বাম দিকে যেই ঘাতটা আসবে, ডান দিকেও যেন সেই সেম ঘাত আসে। তুমি ধরলো এক্স এর জায়গায় এক্স এর পাওয়ারটা 3 রয়েছে, ওয়াই এর পাওয়ারটা, যে অপশানগুলো রয়েছে, যেমন একটা দেখাই, রয়েছে এক্স প্রপোর্শনাল y², একটা আছে। আর একটা কি আছে? x³ প্রপোর্শনাল y², আর একটা রয়েছে x² প্রপোর্শনাল y³। তাহলে দেখো, এক্স ওয়াই এর সঙ্গে সমানুপাতে রয়েছে, তার মানে আমি এক্স এর পাওয়ারটা যত বাড়াবো, ওয়াই এর পাওয়ারটা বেটা ততটাই বাড়াতে হবে। তাহলে এক্ষেত্রে দেখো, এক্স এর পাওয়ার আমি 2 করেছি, এক্ষেত্রে ওয়াই এর পাওয়ার 2, এটাই সঠিক উত্তর। আর এগুলো কেন বেটি? দেখো, এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 2, এখানে এক্স এর পাওয়ার 3, ওয়াই এর পাওয়ার হচ্ছে 2। তাহলে সব অসমান পাওয়ার, যেহেতু সমানুপাতে রয়েছে, তার মানে পাওয়ারটা সব দিকে একই হবে। ঠিক আছে বেটা? তাহলে উত্তরটা কি চলে আসছে? অপশন এ, x² প্রপোর্শনাল y²। ঠিক আছে, এবার আমি 3-এর প্রশ্নে যাব। 3-এর প্রশ্নে কি বলেছে? জ্যামিতি থেকে রয়েছে। তাই এখানে বলেছে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, মানে বাইরে থেকে স্পর্শ করেছে। তাহলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শক সংখ্যা কত হবে? ছবিটা আঁকবো, একদম নিমিষের মধ্যে সমাধান হয়ে যাবে। দেখো, দুটো বৃত্ত আমি বাইরে থেকে নিচ্ছি, স্পর্শ করেছে বেটা, টাচ, হ্যাঁ স্পর্শ করেছে। তাহলে এইরকম বাইরে স্পর্শ করেছে, কটা স্পর্শক পাবো? দেখো, এক্ষেত্রে এইরকম একটা আমি স্পর্শক পাবো, আর সরল সাধারণ স্পর্শক দেখো এইরকম দুটো পেয়ে যাচ্ছি। তার মানে কটা স্পর্শক হচ্ছে বেটা? 3টে স্পর্শক। তাহলে সঠিক উত্তর হচ্ছে 3টি স্পর্শক। 4টে অপশানের মধ্যে বেটা রয়েছে অপশান সি। হ্যাঁ, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, ছবিগুলো ভালো করে বুঝবে। জ্যামিতির অঙ্ক বলতে তোমাকে ছবিটাকে ক্লিয়ার করতে হবে। যে যত ভালো ছবি আঁকতে পারবে জ্যামিতির অঙ্কে, তার
সমাধানের পথে সে তত দ্রুত এগোতে পারবে। ঠিক আছে, এবার আমি 4 দাগের প্রশ্নে যাব। 4 প্রশ্নে কি রয়েছে? ও কেন্দ্রীয় একটা বৃত্ত রয়েছে, এ বি ও সিডি দুটি জায়ের দৈর্ঘ্য সমান, আর এ ও বি 60 ডিগ্রি, তাহলে সিওডির মান কত? এটা তোমরা নিমিষের মধ্যে বলে দিতে পারবে যে এ ও বি কোণের মান যা হবে সিওডি কোণের মান তাই হবে, অর্থাৎ 60 ডিগ্রি হবে। কেন? এটা সলিউশন আগের ভিডিওগুলোতে তোমাদের দেওয়া আছে, তবুও যেহেতু এসছে, যা নতুন ভিউয়ার্স রয়েছে তাদের জন্য আমি একবার করছি। আর নতুন ভিউয়ার্স অবশ্যই এর জন্য কিন্তু লাইক এবং কমেন্ট করো। তা দেখে নাও 4 প্রশ্নে কি রয়েছে, আমি ডিটেলসে বলছি যারা নতুন স্টুডেন্ট রয়েছে। ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি দুটি দৈর্ঘ্যের যা সমান। ও কেন্দ্রীয় একটা বৃত্ত নিলাম। এবার বলেছে এক্ষেত্রে এ বি আর সিডি দুটি জায়ের দৈর্ঘ্য সমান। এ ও বি কোণটা বলেছে কত? এ ও বি কোণ বলেছে 60 ডিগ্রি, তাহলে সিওডি বেটা কত হবে? ঠিক আছে, এটাই তো বলেছে নাকি? হ্যাঁ, এটাই বলেছে। এবার দেখো এ বি সমান সিডি বলা আছে, কেন? দুটি জায়ের দৈর্ঘ্য সমান, তা আমরা পেয়ে যাচ্ছি এ বি আর সিডি দুটো সমান। আবার আমরা এটা বলতে পারি ও থেকে এ যা, ও থেকে ডি তা, কেন? এগুলো একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ও এ সমান ও ডি। আবার ও সি সমান ও বি, একই লজিকে বলতে পারি, এগুলো হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং আমরা সাইড 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 সর্বসমতার যে কন্ডিশনটা রয়েছে, সেই সাইড 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 এই কন্ডিশন অনুযায়ী পেয়ে যাচ্ছি এই যে দুটো ত্রিভুজ সর্বসম, আর সর্বসম হলে অনুরূপ কোণ দুটি সমান হয়। তাহলে এ ও বি কোণের অনুরূপ কোণ আমরা নিতে পারি সিওডি, সেটাও সমান পেয়ে যাব 60 ডিগ্রি। এটাই তো অ্যান্সার এটা। তাহলে তোমাদের এখানে অপশানের মধ্যে মিলে যাচ্ছে, দেখো অপশান বি, তাই তো? এবার আমরা আসবো 5 অঙ্কে। 5 অঙ্ক খুবই সহজ, একটু ভালো করে তোমাদের বুঝতে হবে। সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান। কি বলেছে? সুষম ষড়ভুজ, ষড়ভুজ বলতে তার 6টা বাহু, তাহলে তার অন্তঃকোণ হবে 6টা আর বহিঃকোণ হবে 6টা। প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান, এই টাইপের অঙ্কগুলো আমরা প্রথমেই কি করবো, বহিঃকোণটা বার করে নেব। দেখো বহিঃকোণ কত পাবো? বহিঃকোণ আমরা পেয়ে যাব 360 ডিগ্রি বাই হচ্ছে বাহু সংখ্যা। বাহু সংখ্যা কত? না 6, ষড়ভুজ বলেছে না, 6 দিয়ে কাটাকুটি করলে 60 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত? যে বহিঃকোণটা 60 ডিগ্রি বেটা। তাহলে বহিঃকোণ যদি 60 ডিগ্রি হয়ে যায়, অন্তঃকোণ কত হবে? প্রতিটি অন্তঃকোণ আমরা পেয়ে যাব, দেখো একটা অন্তঃকোণ আর বহিঃকোণকে যোগ করলে আমরা 180 ডিগ্রি পাই। যেহেতু একটা বহিঃকোণ 60 ডিগ্রি, তাহলে অন্তঃকোণ পেয়ে যাব 180 মাইনাস 60 সমান হচ্ছে 120 ডিগ্রি। এবার এটা কি চেয়েছে? বৃত্তীয় মান। তাহলে আমরা কি করবো, একে রেডিয়ানে প্রকাশ করব। রেডিয়ানে প্রকাশ করার নিয়মটা তো তোমরাই জানো, যে 120 ইন্টু পাই বাই 180, এটা রেডিয়ানে চলে এলো। এবার একটা জিরো ক্যান্সেল করো, 6 দিয়ে কাটাকুটি করো, 6 দিয়ে 12, 6 3 18, তাহলে চলে আসছে 2 পাই বাই 3 রেডিয়ান। তাহলে বেটা কত নম্বর অপশন আছে? অপশন ডি। অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এবার আমরা 6 অঙ্কটা দেখে নেব। 6 অঙ্কে কি রয়েছে? P1 P2 P3 এইরকম করতে করতে P20 এই রাশিগুলি গড় হচ্ছে 40। দেখো বোঝা আছে, 6 প্রশ্নে বলেছে যে P1 P2 এইভাবে শুরু করতে করতে P20 এই রাশিগুলির গড় কত বলেছে? এর গড় বলেছে 20 তো, সরি 40 রয়েছে, এর গড় হচ্ছে 40। তাহলে বলো তো বেটা এই সংখ্যাগুলির সমষ্টি আমরা কত পাবো? কেন সমষ্টি বার করছি সেটা পরবর্তীকালে বুঝতে পারবে, কেন এর পরের স্টেপে লাগবে। এবার দেখো গড় যা পাবো, যদি আমি এগুলোর সমষ্টি জানতে চাই, তাহলে কতগুলো সংখ্যা রয়েছে? 1 থেকে শুরু করে 20তে শেষ, মানে 20টা সংখ্যা রয়েছে। তার মানে এই গড়কে আমরা 20 দিয়ে গুণ করবো, তাহলে পেয়ে যাচ্ছি 40 ইন্টু 20 সমান কিন্তু 800। ঠিক আছে, এবার কি বলেছে? তোমাদের কতগুলো সংখ্যা রয়েছে? 20টা সংখ্যা। P1 প্লাস 6, P2 প্লাস 6, এইভাবে চলতে চলতে P20 প্লাস 6 এই রাশিগুলি গড় কত? দেখে নাও কি বলেছে। P1 প্লাস 6, P2 প্লাস 6, এইভাবে চলতে চলতে P3 P20 প্লাস 6 এই রাশিগুলির গড় নির্ণয় করতে হবে। তা দেখো এখানে কটা সংখ্যা রয়েছে? আগে যেগুলো সংখ্যা ছিল তাই রয়েছে, শুধু একটা করে প্রত্যেকটা টার্মের সঙ্গে 6 যোগ করা আছে। দেখো P1 ছিল P1 প্লাস 6, P2 ছিল P2 প্লাস 6, শেষ টার্মটা ছিল P20, এখানে রয়েছে P20 প্লাস 6। তাহলে এই যে সংখ্যাগুলো গড় নির্ণয় করতে গেলে আমরা কি করব? প্রথমে সংখ্যাগুলোকে আমরা যোগ করব, করে
তারপর কতগুলো সংখ্যা রয়েছে তা দিয়ে ভাগ করব। অর্থাৎ প্রথমে আমাদের যোগ করতে হবে, দেখো P1 প্লাস 6, তারপর চলে আসছে P2 প্লাস 6, এইভাবে যোগ করতে করতে শেষ পদটা আসবে P20 প্লাস 6, তাই তো? P1 প্লাস 6 এ শুরু, তারপর P2 প্লাস 6, শেষ টার্মটা হচ্ছে P20 প্লাস 6। সবগুলো যোগ করলাম, যোগ করার পর ভাগ করব, যেহেতু গড় বলেছে কটা সংখ্যা রয়েছে, 1 2 এরকম করে 20টা সংখ্যা রয়েছে, তাহলে 20 দিয়ে আমরা ভাগ করছি, সমান কি চলে আসছে দেখো। আচ্ছা একটু বড় করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার দেখো এক্ষেত্রে P1 থেকে শুরু করে P20 এগুলো তো যোগফল রয়েছে, সেটা আমরা পেয়ে গেছি কত, 800। তাহলে পেয়ে যাচ্ছি কত, 800 প্লাস 6 কটা রয়েছে, 6 দেখো P1 এর জন্য একটা, P2 এর জন্য একটা, এইভাবে P20 এর জন্য একটা এসছে, তার মানে কটা পাবো আমরা, 20টা পাবো, তাই তো? P1 এর জন্য একটা, P2 এর জন্য একটা, এইরকম দেখো P20 এর জন্য একটা 6 আসছে, তাহলে 6টা 6 আসছে 20 বার, তাই তো? 6 আসছে 20 বার, তার মানে আমরা কি পেয়ে যাব, 6 ইন্টু 20, তাই তো? যে 6টা পেলাম 20 বার, বাই দেখো 20, তার মানে পেয়ে যাচ্ছি উপরে দেখো 20 6 120 আর 800, তার মানে কত পেয়ে যাচ্ছি, 920 বাই 20, একটা জিরো ক্যান্সেল হলো, 92 বাই 2 বলতে 46। তাহলে তোমাদের কত নম্বর অপশানে মিলে যাচ্ছে এটা, দেখো অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, অপশান বি হয়ে যাচ্ছে এটা সঠিক উত্তর। এখানে আমরা একের দাগের অঙ্কগুলো কমপ্লিট করলাম। এবার আমরা দুইয়ের দাগের যে শূন্যস্থান পূরণের অঙ্কগুলো রয়েছে, 6টার মধ্যে যে কোনো 5টা তোমাদের করতে হবে, সেই অঙ্কগুলো এবার আমরা দেখে নেব। কি রয়েছে, প্রথম দুইয়ের দাগে একের অঙ্কে রয়েছে, এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পরে সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। সমূল চক্রবৃদ্ধি বলতে সুদ আসলে, তাহলে বার্ষিক সরল সুদের হারটা কত ছিল? দেখো সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ এর মানটা রয়েছে বেটা 121, আর পি রয়েছে কত বেটা, পি রয়েছে 100 টাকা মানে আসল, আর সময়টা রয়েছে 2 বছর, অর্থাৎ এন রয়েছে 2 বছর, সুদের হার আর ইকুয়াল টু কত পার্সেন্ট। আমরা তো সূত্র জানি, কি জানি, এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দ্য পাওয়ার এন। এবার আমরা ভ্যালুগুলো বসিয়ে দেবো, ভ্যালুগুলো বসালে দেখো কি আসছে, এ সমান 121, পি সমান রয়েছে 100 ইন্টু 1 প্লাস আর জানতে চেয়েছে বাই 100, এন এর মানটা রয়েছে 2, তাহলে পেয়ে যাচ্ছি দেখো 121, 100টা এবার এলে নিশ্চিত ভাগ হবে, আর এটা রয়েছে 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার। এটাকে আমরা স্কোয়ার ফর্মেটে লিখবো, কেন ডান দিকে যেহেতু স্কোয়ার রয়েছে, তার মানে পেয়ে যাচ্ছি 11/10 হোল স্কোয়ার। কেন এটা, 11কে 2 বার গুণ করলে 121 আর 10কে 2 বার গুণ করলে 100, আর এদিকে রয়েছে 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার। দুই দিক থেকে যদি আমরা স্কোয়ার তুলে দিই তাহলে কি পাবো, পেয়ে যাচ্ছি বেটা 11/10, আর এদিকে 1 প্লাস আর বাই 100, তার মানে এবার আমরা কি পেয়ে যাচ্ছি বেটা, পেয়ে যাচ্ছি আর বাই 100 সমান 11/10 প্লাস 1টা উপরে গেলে -1, আর 10 একে 10, 11 থেকে 10 গেলে 1/10। এই শর্টকাটগুলো কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে, তাহলে তোমাদের সময় বাঁচবে। তাহলে আর ইকুয়াল টু দেখো 1/10, আর 100 ভাগ ছিল এখানে গুণ হয়ে যাবে, তাহলে একটা জিরো ক্যান্সেল হলে আর ইকুয়াল টু 10। অঙ্কটা লেন্দি হলো, তবে এইগুলো তোমরা হচ্ছে বারবার যেহেতু করানো হচ্ছে শর্টে মনে রেখে দেবে, যে 100 টাকা যদি 2 বছরে 121 টাকা হয় আর এই মানটা 10%, ঠিক আছে? এটা মনে রেখে দিতে হবে তোমাদের, তাহলে পরীক্ষা হলে তোমাদের সময়টা বাঁচবে। এরপরে আমি দুইয়ের অঙ্কে যাবো। দুইয়ের অঙ্কে কি বলেছে, এ বি সি ডি একটি বৃত্তস্থ সামান্তরিক, তাহলে এ কোণের মান কত? তাহলে দেখো একটা বৃত্ত, সেই বৃত্তের মধ্যে যদি একটা সামান্তরিক আমি অঙ্কন করি, বৃত্তস্থ সামান্তরিক বেটা কেমন হবে, বৃত্তস্থ সামান্তরিক, আচ্ছা ছবিটা বেটা এরকমই হবে, বৃত্তস্থ সামান্তরিক, সামান্তরিকের মধ্যে ছবিটা আঁকতে হবে, তার বিপরীত বাহুগুলো কি হয়, পরস্পর সমান ও সমান্তরাল। তা আমরা কি জানি, বৃত্তস্থ সামান্তরিক হয় আয়তক্ষেত্র, এটা যদি আমরা নাম দিয়ে দিই এ বি সি ডি, তার মানে এ বি সি ডি যে বৃত্তস্থ চতুর্ভুজ, সেটা আবার বলেছে সামান্তরিক, সামান্তরিক হলে আমরা কি পেয়ে যাই, আয়তক্ষেত্র, আর আয়তক্ষেত্রে প্রত্যেকটা কোণ কি হয়, 90 ডিগ্রি। তাই এক্ষেত্রে যে এ বি সি ডি যাই হোক প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি, আর তোমাদের চেয়েছে কি এ কোণটার মান, তার মানে পেয়ে যাচ্ছি এ কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। লজিকটা বোঝা গেল, যে বৃত্তস্থ চতুর্ভুজ আর কি দেওয়া আছে,
চতুর্ভুজটা সামান্তরিক, তার মানে ওই সামান্তরিকটা অ্যাকচুয়ালি হয়ে যাবে আয়তক্ষেত্র। আর আয়তক্ষেত্র মানে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। সেক্ষেত্রে এই চারটে কোণ ABCD প্রত্যেকটা মানে 90 ডিগ্রি। তোমাদের জানতে চেয়েছে এ কোণ, যদি এ কোণের জায়গায় ডি কোণ বলতো বা বি কোণ বলতো বা সি কোণ বলতো তাহলে কিন্তু 90 ডিগ্রি অ্যান্সারটা হতো। কারণটা বোঝা গেছে যে বৃত্তস্থ সামান্তরিক মাত্রই হচ্ছে আয়তক্ষেত্র। ঠিক আছে, চলো এটা পরের অঙ্কে। পরের অঙ্কে কি রয়েছে বলেছে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান 1/x। ঠিক আছে, কি জানতে চেয়েছে cos 4 থিটা মাইনাস সাইন টু দা পাওয়ার 4 থিটা, এর মানটা কত হবে বেটা? তা আমি ক্ষেত্রে এই সাইডে একটু দেখিয়ে দিচ্ছি যে রয়েছে কি cos 4 থিটা মাইনাস সাইন 4 থিটা। তা দেখো এটাকে আমরা পারফেক্ট স্কোয়ারে ভাঙবো, কি পাবো? cos স্কয়ার থিটার হোল স্কয়ার লিখতে পারি, আর এটাকে সাইন স্কয়ার থিটার হোল স্কয়ার। এই ভেতরটাকে এ আর এই ভেতরটাকে বি ধরলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে সূত্রটা কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে আমরা পেয়ে যাচ্ছি প্রোডাক্ট আকারে cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। এবার দেখো cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা এর ভ্যালুটা আমরা কি জানি? 1, তাহলে এটা পেয়ে যাচ্ছি 1। আর এই যে ভ্যালুটা দেওয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান 1/x, তাহলে বসিয়ে দাও 1/x, তাহলে পেয়ে যাচ্ছি 1 এর সঙ্গে 1 গুণ করলে 1 আর নিচে x। এটাই হচ্ছে বেটা সঠিক উত্তর। আর এই অঙ্কগুলো তুমি বারবার প্র্যাকটিস করলে না তোমার স্মৃতিতে উত্তরগুলো গেঁথে যাবে, তখন তোমার পরীক্ষা হলে সময়টা কিন্তু বেঁচে যাবে। তা চলো পরের অঙ্কে, এবার 4 অঙ্কে যাব। 4 অঙ্কে কি বলেছে বেটা? বলেছে একটি নারকেল গাছের উচ্চতা 10 মিটার, গাছটি গোড়া থেকে 10√3 মিটার দূরে কোন স্থান থেকে গাছটির ডগার উন্নতি কোণ কত হয়? দেখো আগে ছবিটা বোঝার চেষ্টা করো যে একটা গাছ রয়েছে, সেটা বলেছে 10 মিটার, গাছটা গোড়া থেকে 10√3 মিটার দূরে কোনো একটা বিন্দুর সাপেক্ষে গাছটির ডগা, ডগা বলতে কোনটা? এই জায়গাটা, তার উন্নতি কোণ কত? বোঝা গেল ছবিটা? একটা গাছ রয়েছে, তার গোড়া থেকে 10√3 মিটার দূরে কোন একটা জায়গা থেকে তার উন্নতি কোণ, কার? গাছের ডগা। তা ধরে নাও এটা থিটা। ঠিক আছে, তাহলে আমরা কি পাবো? ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। এটা তো চোখ, থিটা মানে কি? চোখ। তা লম্ব কোনটা? 10, আর ভূমি বলতে যেখান থেকে আমরা দেখছি কত? 10√3। তাহলে দেখো 10 ক্যান্সেল হলে পড়ে থাকছে 1/√3, আর তার ভ্যালু কত? ট্যান 30 ডিগ্রি। দুদিক থেকে ট্যান 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 টানাটানি হয়ে গেলে পড়ে যাচ্ছে থিটা সমান 30 ডিগ্রি। তার মানে এক্ষেত্রে উত্তরটা হয়ে যাচ্ছে কি উন্নতি কোণ 30 ডিগ্রি। এরপরে 5 প্রশ্নে আসবো, একটা গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন রাশিবিজ্ঞান থেকে। যে তথ্যের সংখ্যাগুলো মান 2টি তাকে কি বলবো? তাকে বলবো দ্বিভুইষ্টক। শূন্যস্থানে হবে দ্বিভুইষ্টক, ভুইষ্টক, দ্বিভুইষ্টক বলে, দ্বিভুইষ্টক বলে। ঠিক আছে, শূন্যস্থানে দ্বি হবে। সেই প্রসঙ্গে বলে দিই, যদি একটি সংখ্যাগুলো মান থাকে তাকে আমরা কি বলবো? ইউনিমোডাল, মানে এক ভূইষ্টক। দুটি থাকলে দ্বিভুইষ্টক বা বায়োমোডাল, 4টে থাকলে টেট্রামোডাল, আর যদি একাধিক থাকে তখন আমরা কি বলবো? মাল্টিমোডাল বা বহু ভূইষ্ঠক তথ্য। তা এটা ভালো করে রেডি করবে। এরপরে আমি 6 প্রশ্নে যাব। 6 প্রশ্নে কি বলেছে? 2 দাগের শেষ প্রশ্ন বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের দ্বিগুণ, তাহলে ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত কত হবে? লম্ববৃত্তাকার শঙ্কু, তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বলতে কি? πr/l। আমাকে এই জিনিসগুলো ধরে নিতে হবে। দেখো শঙ্কুর যদি ব্যাসার্ধ আমি ধরে নিই আর, ভূমিতলের ব্যাসার্ধ 30 উচ্চতা l, আর হচ্ছে উচ্চতা যদি h হয়, এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে না? কি সম্পর্ক? l² সমান r² প্লাস h²। এই সম্পর্কটা কিন্তু আমাদের কাজে লাগবে, তাই আগে থেকে আমি লিখে নিলাম। এবার কি বলেছে? যে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল কি হয় গো? বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতল πr/l, সেটা কার সঙ্গে সমান? রয়েছে ভূমির ক্ষেত্রফলের দ্বিগুণ। তো ভূমির ক্ষেত্রফল তো বৃত্তাকার হয় না, তাহলে πr² তার দ্বিগুণ ইন্টু 2 এর সঙ্গে সমান। তাহলে কি ক্যান্সেল হচ্ছে বেটা? একটা করে পাই ক্যান্সেল হবে আর একটা করে আর ক্যান্সেল হবে।
তাহলে পাই যদি বেটা ক্যান্সেল হয়ে যায়, একটা আর যদি ক্যান্সেল হয়ে যায়, বাম দিকে পড়ে থাকবে এল, আর এদিকে একটা আর থেকে গেলে 2r। এবার কি করবো বেটা, এল স্কোয়ারের মানটা বা এই স্কোয়ার দিয়ে একটা সম্পর্ক রয়েছে, এই সম্পর্কটাকে যদি আমরা ইউজ করতে চাই বেটা, তাহলে একেও স্কোয়ার করবো, নাহলে ওই মানটা বসাতে পারবো না। তাহলে দেখো এটাকে যদি বোথ সাইডে আমরা স্কোয়ার করে দিই, পেয়ে যাবো এল স্কোয়ার সমান 2 স্কোয়ার বলে 4 আর আর স্কোয়ার, বা এল স্কোয়ার মান বসিয়ে দাও, কি পাবো, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান 4 আর স্কোয়ার। এবার তুমি এক কাজ করো, আরটাকে উপরে পাঠিয়ে দাও বলতে আর স্কোয়ার, তাহলে এইচ স্কোয়ার সমান পেয়ে যাবো 4টে থেকে একটা বাদ গেলে 3 আর স্কোয়ার। কার অনুপাত চেয়েছে বেটা, চেয়েছে ব্যাসার্ধ ও উচ্চতা, অর্থাৎ আর বাই এইচ। তার মানে তুমি এখান থেকে আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার কত পেয়ে যাবে, দেখো 3টা এপারে এলে 1-এর 3, এটাকে আমরা লিখতে পারি কি 1/√3 এর হোল স্কোয়ার। কেন কেন বেটা, এই কারণে বেটা যে √3 কে 2 বার গুণ করলে 3 হয়, তাই এটা, আর 1 কে 2 বার গুণ করলে কি হয় 1 আসে। এবার দুদিক থেকে যদি আমি স্কোয়ার টার্মটাকে নেগলেক্ট করি, চলে আসবে আর বাই এইচ সমান 1/√3, অর্থাৎ এখান থেকে পেয়ে যাচ্ছি r/h সমান 1/√3 বেটা। আর এটাই তো চেয়েছে, কি চেয়েছে, তার ব্যাসার্ধ বলতে আর এবং উচ্চতা তার দুটোর অনুপাত কত 1/√3। তা অবশ্যই অবশ্যই কি করবে বেটা, যদি তুমি নতুন ভিউয়ার্স হও, তাহলে এই যে লজিকগুলো আমি তোমাকে সুন্দর করে উপস্থাপনা করছি, তার জন্য কমেন্ট বক্সে জানিও কেমন লাগছে, ঠিক আছে। আর অবশ্যই নতুন হলে পাশে যে বেল আইকনটা রয়েছে তাতে প্রেস করে খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও, বেশি লেট করো না, তাহলে তোমার প্রস্তুতি কিন্তু একটা রিদিমে হবে না, ঠিক আছে। চলো বেটা, এখন আমরা 3-এর দাগের সত্য মিথ্যা অঙ্কগুলো দেখে নেবো বেটা। কি রয়েছে 3-এর দাগে 1-এর অঙ্কে বলেছে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ 20 টাকা আর চক্রবৃদ্ধি সুদ যদি 21 টাকা হয়, তাহলে বার্ষিক সুদের হার 20%। এটা সত্য না মিথ্যা জানতে হবে। আমি আগে দুটো লাইন পরিষ্কারভাবে লিখবো, তারপর কিন্তু ডিটেলসে যাব। দেখো কি বলেছে, 2 বছরের সরল সুদ 20 টাকা, 2 বছরের সরল সুদ 20 টাকা, আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত বলেছে বেটা, বলেছে 21 টাকা। সুদের হারটা কিভাবে নির্ণয় করব, তা দেখো 2 বছরের সরল সুদ যদি 20 টাকা হয়, তাহলে 1 বছরের সরল সুদ বেটা কত, 1 বছরের সরল সুদ আমরা পেয়ে যাব, 1 বছরের সরল সুদ পেয়ে যাব 20/2 সমান 10 টাকা, ঠিক আছে। তাহলে প্রথম বছরে কত পেলাম, প্রথম বছর দেখো ফার্স্ট আর সেকেন্ড, প্রথম বছরে আমরা সুদ পেলাম 10 টাকা। যদি সরল সুদে চলে তাহলে দ্বিতীয় বছরে 10 টাকা সুদ পাবো, কিন্তু চক্রবৃদ্ধি সুদে বেলা কি হচ্ছে দেখো, আমরা পাচ্ছি কত, 20 টাকার জায়গায় পাচ্ছি কিন্তু 21 টাকা, তাই না বেটা। ভালো করে বুঝবে, এটা লং কোশ্চেন সলভ করতে গেলেও তোমার এই কনসেপ্টটা খুব খুব কাজে লাগবে। যদি সরল সুদের নিয়মে ঘটতো 1 বছরে 10 টাকা হলে 2 বছরে তো 20 টাকা বেটা রয়েছে, কিন্তু 2 বছরে পাচ্ছি কত, চক্রবৃদ্ধি সুদ 21 টাকা, তাহলে কত বাড়তি পাচ্ছি, বাড়তি পাচ্ছি 21 - 20 সমান 1 টাকা। এই 1 টাকা বেটা কেন বাড়তি পাচ্ছি বলো তো চক্রবৃদ্ধি সুদের বেলা, কেননা প্রথম বছরে যে সুদটা পেয়েছিলাম সেটা দ্বিতীয় বছরে গিয়ে আসলের সঙ্গে যুক্ত হয়ে যায়। তা আসল যাই হোক বেটা, আসল তো কিছু একটা থাকবে, তার সঙ্গে এই যে প্রথম বছরের সুদ 10 টাকা সে কিন্তু যোগ হয়ে যাচ্ছে, আর সেই 10 টাকার জন্য বাড়তি 1 টাকা সুদ পাচ্ছি। অবশ্যই বেটা বোঝা গেছে, ঠিক আছে। তাহলে 10 টাকা বাড়তির জন্য আমি সুদ পাচ্ছি কত, 1 টাকা। তার মানে এখান থেকেই আমরা একটা লাইন লিখতে পারি যে 10 টাকার 1 বছরের সুদ কত বেটা, 1 টাকা। তাহলে বেটা বলো 1 টাকার কত হয়ে যাবে, 1 বছরের সুদ কম হবে 1-এর 10 টাকা, আর আমরা সুদের হারটা নির্ণয় করি কিসের উপর, 100 টাকার উপর। তাহলে 100 টাকার ক্ষেত্রে বেটা কত পাবো, 1-এর 10 ইন্টু 100 টাকা, তাহলে কাটাকুটি করলে 10 টাকা। তাহলে 100 টাকা যদি 1 বছরের সুদ পেয়ে যাই 10 টাকা, তাহলে সুদের হারটা কত বেটা, সুদের হার হচ্ছে 10%, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে রয়েছে কত, 20%, তাহলে 20% এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে মিথ্যা। তার সঠিক উত্তরটা কত হওয়া উচিত ছিল, 10%। এই যে অঙ্কটা আমি করলাম, এটা বড় প্রশ্নের ক্ষেত্রে তোমাদের এই কনসেপ্টটা খুব কাজে লাগবে, এবং সেই সঙ্গে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে যে কি ব্যবধান, কি পার্থক্য, তা নিশ্চিতভাবে আমি তোমাদের সামনে ফুটিয়ে তুলতে পারলাম। আশা করি এটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্য লাইক, ঠিক আছে বেটা। তো এবার আমরা
তিনের দাগের সত্য মিথ্যা দুইয়ের অঙ্কটা দেখে নেব। কি রয়েছে? একটি রশ্মি একটি বিন্দুর সাপেক্ষে ঘড়ির কাঁটার দিকে কিছুটা ঘুরলে রশ্মির প্রাথমিক ও অন্তিম অবস্থানের মধ্যে একটি ঋণাত্মক কোণ উৎপন্ন হবে। কি বলেছে? একটা রশ্মি, সাপোজ ধরো এইরকম একটা রশ্মি রয়েছে। রশ্মি বলতে একদিকে স্থির বিন্দু, মানে ফিক্সড একটা পয়েন্ট পাবো, অন্যদিকে হচ্ছে অসীম পর্যন্ত যাবে। তার জন্য একদিকে তীর চিহ্ন আর একদিকে একটা স্থির বিন্দু পাবো। এবার মনে করো সে তার প্রাথমিক অবস্থান থেকে কিছুটা এইভাবে এসছে কোন দিকে? ঘড়ির কাঁটার দিকে। তাহলে এই যে কোণটা উৎপন্ন হলো সেই কোণটা কি বলেছে? ঋণাত্মক কোণ উৎপন্ন হবে। তা বেটা ঠিক না ভুল? আগের ভিডিওতে কিন্তু বলা আছে যে বেটা ঘড়ির কাঁটার দিকে যদি কোণ উৎপন্ন করে সেটা অবশ্যই ঋণাত্মক কোণ হবে, আর ঘড়ির কাঁটা উল্টো দিকে হলে ধনাত্মক কোণ। তাই এক্ষেত্রে ঘড়ির কাঁটার দিকে, এবং সেটা বলা আছে ঋণাত্মক কোণ স্টেটমেন্টে, তার মানে এই বিবৃতি হয়ে যাচ্ছে সত্য। ঠিক আছে, এবার আমরা তিনের দাগের অঙ্কটা দেখে নেব। তিনের অঙ্কে কি বলেছে? 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে জ্যা কেন্দ্রে সমকোণ উৎপন্ন করলে জ্যাটির দৈর্ঘ্য হবে 5√2 সেন্টিমিটার। ছবিটা আগে আঁকবো। জ্যামিতির অঙ্ক বলতে ছবি, ছবি ছাড়া কোনো কথাই হবে না। কি বলেছে? একটি 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত আমি এঁকে নিই। তার একটা জ্যা রয়েছে, সেই জ্যাটা কি বলেছে? বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 90 ডিগ্রি। এটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি বেটা। তার মানে এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আবার এর ব্যাসার্ধ বলা আছে 5, তাহলে এটা হবে 5, এটা হবে 5। আর এটা কি বেটা? এটা হচ্ছে অতিভুজ। আর অতিভুজ সমান আমরা কি জানি? অতিভুজ সমান জানি √, লম্বের স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে লম্বও 5 আর ভূমিও 5, তার মানে পেয়ে যাচ্ছি এটা 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার সমান √5 স্কয়ারের জন্য 25, এর জন্য 25, অর্থাৎ 25 আর 25 যোগ করলে 50। 50 থেকে আমরা বেটা কি পাবো? এইভাবে লিখতে পারি 25 × 2, 25-এর বর্গমূল হচ্ছে 5, আর 2 এর জোড় নেই তাই √2 হয়ে যাচ্ছে। আর এটাই তো বেটা দেওয়া আছে, জ্যাটির দৈর্ঘ্য কত? 5√2। আমরাও তো পেয়ে গেলাম এই জ্যাটির দৈর্ঘ্য কত? অতিভুজ এটা না, 5√2। তাহলে এই স্টেটমেন্টটাও আমরা পেয়ে যাচ্ছি সত্য বেটা, সত্য। এবার আমরা ফিরছি চারের প্রশ্নে। চারের প্রশ্নটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বলেছে 1 রেডিয়ান 1 ডিগ্রির থেকে ছোট। 1 রেডিয়ান সেটা ছোট 1 ডিগ্রির থেকে। তবে এটা সত্য না মিথ্যা? তোমাদের বইতে প্রয়োগে রয়েছে ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টারে। আমি এখানে আরেকবার কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। তা দেখো, আমাদের একটা সূত্র জানা আছে কি? 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান বেটা। তাহলে 1 ডিগ্রি সমান বেটা কত পেয়ে যাচ্ছি? 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। এবার পাই তো একটা অমূলত সংখ্যা, কিন্তু আমরা হিসেবের সুবিধার্থে তার মানটা 22/7 ধরে নিই, অর্থাৎ মূলত সংখ্যা হিসাবে ধরে নিই। তাহলে তাই বসিয়ে দাও 22/7, আর নিচে থাকছে 180। এবার বলো বেটা এই মানটা 1-এর চেয়ে ছোট হবে না বড় হবে? তার আগে আমি দেখবো 1-এর চেয়ে ছোট বা বড় হবে কিনা এটা প্রকৃত না অপ্রকৃত ভগ্নাংশ। দেখো নিচেরটা বড়, অর্থাৎ হর বড়, তার মানে এটা প্রকৃত ভগ্নাংশ। এর মানটা অবশ্যই 1-এর থেকে ছোট আসবে, অর্থাৎ 1 ডিগ্রির থেকে ছোট। ঠিক আছে, তাহলে 1 ডিগ্রির থেকে, 1 ডিগ্রি নয় 1 রেডিয়ান হবে, যেহেতু আমরা বা ডিগ্রি লিখলাম যে 1 ডিগ্রি সমান কত পেয়ে গেলাম? পাই রেডিয়ান বাই 180। পায়ের মানটা বসিয়ে দিয়েছি, তার মানে এটা তো আমরা রেডিয়ানে পেলাম। তাহলে দেখো π/7 × 180, এটা কার থেকে ছোট বেটা? এটা ছোট হচ্ছে অবশ্যই 1 রেডিয়ানের থেকে। ব্যাপারটা যেন একটু গুলিয়ে গেল, আমি একবার ক্লিয়ার করে দিই যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান অবশ্যই ছোট হবে, তার মানে কত? π/180। তাহলে কি পেয়ে যাচ্ছি? পায়ের মানটা 22/7 বসালে এই মানটা নিশ্চিত 1-এর থেকে ছোট, আর এটা রেডিয়ানে রয়েছে মানে এটাও 1 রেডিয়ান। তাহলে তুমি এই মাঝখানের ক্যালকুলেশনগুলো যদি ভুলে যাও, কি বললাম বেটা? মাঝখানের ক্যালকুলেশনগুলো যদি ভুলে যাও, তার মানে আমরা কি পেয়ে যাবো? দেখো 1 ডিগ্রি, আর এগুলো ভুলে যাও, পড়ে থাকছে <1 রেডিয়ান। তাহলে বেটা বড়কে অবশ্যই 1 রেডিয়ান বড়, কিন্তু স্টেটমেন্টে কি রয়েছে? 1 রেডিয়ান ছোট। তার মানে এই স্টেটমেন্ট কি সত্য হবে? অবশ্যই সত্য নয়, এটা হচ্ছে মিথ্যা। তাহলে পেয়ে যাচ্ছি কি এটা? মিথ্যা। ঠিক আছে।
তবে এটা প্রত্যেকটা শর্ট কোশ্চেনে কিন্তু নিখুঁত লজিক বা নিখুঁত যুক্তি কিন্তু আমি দিয়ে যাচ্ছি। এরপর আমরা 5 প্রশ্নে যাব। কি রয়েছে, একটা দ্বিঘাত সমীকরণ হবে কিনা জানতে চেয়েছে, যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস 2c ইকুয়াল টু 0, এটি সর্বদা একটি দ্বিঘাত সমীকরণকে প্রকাশ করবে, সত্য না মিথ্যা। তবে এটা একটু বলে দিই, এটা দ্বিঘাত সমীকরণকে নির্দেশ করবে তখনই কখন এই যে সহগগুলো আছে কি কি রয়েছে, এ বি সি, এবিসি গুলো কি হবে, এবিসি গুলো হবে বাস্তব সংখ্যা, বিলংস টু রিয়েল নাম্বার। এটা হচ্ছে বিলংস টু চিহ্ন, যা তোমরা হচ্ছে 11-12 যখন সায়েন্স নিয়ে পড়বে তখন এটা সম্পর্কে জানতে পারবে। আর নাহলে আমি প্লেন বলে দিই, এ বি সি এগুলো কি হবে, এগুলো হবে বাস্তব সংখ্যা। ঠিক আছে, আর কি হবে, অবশ্যই দ্বিঘাত হতে গেলে যেখানে ঘাতটা 2 রয়েছে তার যে সহগ তাকে বেটা 0 হলে চলবে না। এখানে কে রয়েছে বেটা, এ, এ যদি 0 হয়ে যায়, 0-র সঙ্গে এক্স স্কয়ার গুণ করলে আর কি এক্স স্কয়ার টার্মটা থাকবে, অবশ্যই 0 হয়ে যাবে। তখন কিন্তু এটা আমরা জোর গলায় বলতে পারবো না দ্বিঘাত সমীকরণ। তার মানে সমীকরণটা দ্বিঘাত হবে যদি তার 2 ঘাতটাকে আমরা বাঁচাতে পারি। তাকে বাঁচাতে গেলে এই যে এটা রয়েছে সেটা কিন্তু 0 হওয়া চলবে না, সেটা প্লাস হতে পারে বা মাইনাস হতে পারে। তার মানে এক্ষেত্রে কি আরেকটা কন্ডিশন অ্যাড হবে, অবশ্যই এ নট ইকুয়াল টু 0। এই কন্ডিশনগুলো কি এখানে বেটা বলা আছে, বলা নেই। তার মানে আমরা জোর গলায় এটা বলতে পারি না যে এটা সবসময় দ্বিঘাত সমীকরণকে প্রকাশ করবে। তার মানে এই স্টেটমেন্টটা হয়ে যাচ্ছে মিথ্যা। তার কারণটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এবার আমি আসছি 6 প্রশ্নে। 6 প্রশ্নে কি রয়েছে, 3 দাগের লাস্ট কোশ্চেন, যেটা মানে ঊর্ধ্বক্রমে সাজানো রয়েছে। কি কি তথ্যগুলো আগে আমি লিখে নেব, 8, 9, 12, 17 আর p+2, 8, 9, 12 আর রয়েছে কি 17, p+2, p+4, p+2, p+4 আর বেটা রয়েছে 30, 31, 34, 39, 30, 31, 34, 39 এই টার্মগুলো রয়েছে। এই তথ্যের মধ্যমা যদি 24 হয় তাহলে বেটা পি এর মান হবে 2, সেটা সত্য না মিথ্যা। তাহলে যেহেতু মানের ঊর্ধ্বক্রমে সাজানো রয়েছে, আমরা মধ্যমা নির্ণয় করতে গেলে আগে দেখে নিই যে মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে কিনা। এখানে বলা আছে যে এই যে পিটা, তুমি তো জানো না পি এর ভ্যালু কত আসবে, কিন্তু এখানে বলে দিয়েছে এগুলো সব মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে। ঠিক আছে, তাহলে কতগুলো পদ আছে এবার দেখবো, দেখে নিচ্ছি। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা পদ রয়েছে। তাহলে এর মধ্যমা কি হবে, যুগ্ম সংখ্যা হলে 10/2, 10/2 তম পদ আর 10/2 প্লাস 1 তম পদ, তাদের গড় অর্থাৎ বাই 2। আর সেটা কত বলা আছে বেটা, এটা বলা আছে মধ্যমা 24, 24, তাই তো। এবার দেখো 10/2 বলতে 5তম পদ, 5তম পদ কোনটা, 1, 2, 3, 4, 5, এটা হচ্ছে 5তম পদ আর তার পরের পদটা হচ্ছে 6তম পদ। তাহলে চলে আসছে p+2 আর p+4 তাদের যোগফল বাই 2, 2টা যদি ওপারে যায় গুণ হয়ে যাবে 24-এর সঙ্গে 48। তার মানে পেয়ে যাচ্ছে এটা পি পি যোগ করলে 2p, আর ওদিকে দেখো 2 আর 4 যোগ করলে 6, ওদিকে গেলে বিয়োগ হবে 48 - 6 সমান 42। তার মানে এটা পেয়ে যাচ্ছি পি সমান কত, 42/2 সমান 21। আর এখানে পি এর মানটা এটা কত রয়েছে, পি এর মানটা রয়েছে 21। তার মানে এই স্টেটমেন্টটা আমরা পেয়ে যাচ্ছি সত্য, বেটা সত্য। এবার আমরা 4 দাগে যে 2 নম্বর প্রশ্নগুলো রয়েছে তার নিখুঁত সমাধান দেখে নেব। প্রথমে রয়েছে দেখো, প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি হলে 5 বছর পর জনসংখ্যা হয় p, তাহলে 5 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল। তা আমরা ধরে নিচ্ছি 5 বছর পূর্বে জনসংখ্যা ছিল x জন। ধরি 5 বছর পূর্বে জনসংখ্যা ছিল x জন। এবার বেটা এই x জন বেড়ে বেড়ে 5 বছর পরে কতজন হয়েছে, হয়েছে বেটা 5 বছর পরে p। তাহলে প্রশ্নানুযায়ী আমরা কি পেয়ে যাব, প্রশ্নানুযায়ী আমরা পেয়ে যাচ্ছি এক্সটা বেড়েছে, x ইন্টু 1 প্লাস হবে যেহেতু বেড়েছে আর বাই 100 হোল টু দা পাওয়ার 5। কেন 5 বছর, সেই 5 বছর পর কত হবে বলেছে ওটা p। এবার এক্ষেত্রে দেখো কি জানতে চেয়েছে, 5 বছর পূর্বে জনসংখ্যা, সেটা আমরা ধরে নিয়েছি তো x, এই x এর মান কত, শুধু সূচকের একটা কনসেপ্ট কাজে লাগাবো আর অঙ্কটা সমাধান চলে আসবে। তাহলে বলো x এর মান জানতে চেয়েছে, x সমান কি হবে p।
এই যে 1+r/100 তার পাওয়ারটা 5 রয়েছে, নিঃসন্দেহে ওটা বাম দিক থেকে যখন ডান দিকে যাবে পাওয়ারটা কি হবে, যে সিম্বলটা রয়েছে 5-এর আগে কিছু নেই মানে প্লাস, ওটা হয়ে যাবে মাইনাস। তার মানে পেয়ে যাচ্ছি 1+r/100 হোল টু দা পাওয়ার -5। এটাই বেটার অ্যান্সার। এরপরে আমরা ফিরবো দুইয়ের অঙ্কটা। দুইয়ের অঙ্ক হচ্ছে এই টাইপের অঙ্ক আগে হয়েছে, আবার যারা নতুন ভিউয়ার্স রয়েছে তাদের জন্য আমি একবার রিপিট করছি। সন্দীপ ও কেশব একটি যৌথ ব্যবসা করে। কেশবের মূলধন ও বছরের শেষে লাভ যথাক্রমে 6,000 টাকা এবং 900 টাকা, আর ব্যবসায় মোট লাভ বলেছে 1500 টাকা। তাহলে সন্দীপের মূলধন কত ছিল? তা দেখো এটা, এক্ষেত্রে যেহেতু এক্সট্রা কন্ডিশন নেই, আমি বারে বারে কিন্তু রিপিট করছি। যদি অংশীদারি কারবারে এক্সট্রা কোনো কন্ডিশন না থাকে তাহলে তারা যেই অনুপাতে মূলধন বিনিয়োগ করেছে সেই অনুপাতে লভ্যাংশ বন্টন হবে। সেই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমি অঙ্কে ফিরছি। দেখো মোট লাভ কত বলেছে, মোট লাভ সমান 1500 টাকা। এটা অনেকবারই করানো হয়েছে। কার লাভ দেওয়া আছে বেটা? দেওয়া আছে বছরের শেষে কেশবের লাভ। কেশবের লাভ, কেশবের লাভ হয়েছে 900 টাকা। তাহলে বাকি যে লাভটা পড়ে আছে কার? নিশ্চিত সন্দীপের। তাহলে সন্দীপের লাভ পেয়ে যাব 1500 মাইনাস 900, অর্থাৎ কত টাকা বেটা? এটা পেয়ে যাব 600 টাকা। আর কি দেওয়া আছে? কেশবের মূলধন, কেশবের মূলধন বেটা রয়েছে 6,000 টাকা। জানতে চেয়েছে কার মূলধন? জানতে চেয়েছে সন্দীপের মূলধন কত ছিল। তাহলে দেখো আমি সন্দীপটাকে ওপরে রাখছি, অতএব সন্দীপের মূলধন বাই কেশবের মূলধন, তাহলে এটা কি লিখলাম? তাদের মূলধনের অনুপাত, সেটা কার সঙ্গে সমান হবে? তাদের লভ্যাংশ বন্টনের অনুপাত। লভ্যাংশের অনুপাতটা কি রয়েছে দেখো, সন্দীপের মূলধন রয়েছে, সন্দীপের লাভ রয়েছে কত? সন্দীপের লাভ রয়েছে 600 বাই কেশবের লাভটা কত? কেশবের লাভ দেখো 900 টাকা, বা তাহলে সন্দীপের মূলধন বাই কেশবের মূলধনটা কত? কেশবের মূলধন দেখো রয়েছে 6,000 টাকা, সমান, এটা আমি যদি ক্যান্সেল করি 3 2 6, 3 3 9, অর্থাৎ 2/3। তাহলে বেটা সন্দীপের মূলধন আমরা কত পেয়ে যাব? সন্দীপের মূলধন পেয়ে যাচ্ছি 3 ইন্টু 6,000, ভাগ ছিল ওটা গুণ হয়ে যাবে 6,000। 3 দিয়ে কাটাকুটি করো, 3 2 6, 3টে 0, 2000 2 4,000 টাকা। এটাই হচ্ছে আমাদের সন্দীপ বেটার মূলধন। ঠিক আছে, এবার আমরা 4-এর দাগের 3-এর অঙ্কটা দেখে নেব। এটাও ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তোমাদের আগেও করানো হয়েছে। যে x স্কয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 2x মাইনাস কে, 2x মাইনাস 1 ইন্টু কে, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে কে এর মান কত? তাহলে একে আমরা কি করব? প্রথমে দ্বিঘাত সমীকরণের যে আদর্শ রূপ অর্থাৎ স্ট্যান্ডার্ড ফরম্যাট সেই আকারে সাজিয়ে, সাজালে কি হবে? দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স, কেন সাজাবো? এখানে এক্স ঢুকে রয়েছে। তাহলে এবারে আমরা দেখো 2x এর সঙ্গে কে গুণ করলে 2kx, বাম দিকে আনলে মাইনাস 2kx, কে এর সঙ্গে মাইনাস 1 গুণ করলে মাইনাস কে, বাম দিকে আনলে প্লাস কে, আর ডান দিকে থাকছে 0। এবার কি করবো বেটা? এই মাইনাস এক্স কে কমন নেবো, নিলে কি থাকবে? 1, আর এখানে দেখো প্লাস 2k, আর পরে থাকছে প্লাস কে ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ হয়ে গেল। এই যে দ্বিঘাত সমীকরণ তার বীজদ্বয়ের সমষ্টি, যেহেতু 1 নম্বর সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি শূন্য, তাহলে বীজদ্বয়ের সমষ্টি যে সূত্র আমরা জানি ফ্রম দ্য রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট, সেখান থেকে কি পাবো? বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে মাইনাস বি বাই এ। মাইনাস বি বলতে এক্স এর সহগ, কত রয়েছে এখানে? এক্স এর সহগ একটা মাইনাস রয়েছে, আর রয়েছে 1 প্লাস 2k বাই এ। এ বলতে কত? এক্স স্কোয়ারের সহগ, এখানে কিছু নেই মানে কত রয়েছে বেটা? এখানে রয়েছে 1, তাহলে 1 এটা ইকুয়াল টু 0 বলেছে। তাহলে দেখো মাইনাস মাইনাসে প্লাস, পেয়ে যাচ্ছে 1 প্লাস 2k ইকুয়াল টু 0। তাহলে 2k সমান মাইনাস 1, বা k ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি মাইনাস 1/2। তাহলে বেটা এটাই সঠিক উত্তর। এবার আসছি 4-এর অঙ্কে, অনুপাত সমানুপাত থেকে এসছে অঙ্কটা। কি বলেছে? 4:7 অনুপাতের
পূর্ব পদের সঙ্গে কোন সংখ্যা যোগ এবং উত্তর পদ থেকে কোন সংখ্যা বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটা 2:3 ও 5:4 এই অনুপাতে যৌগিক অনুপাতের সমান হবে। তাহলে দেখো আগে যৌগিক অনুপাতটা আমরা নির্ণয় করে নিই। কি 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত। তাহলে বেটা যৌগিক অনুপাত কিভাবে নির্ণয় করতে হয় যাদের জানা নেই একটু এখানে দেখে নাও, কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। অনুপাতটা আগে ঠিক লেখা আছে নাকি দেখে নিই। 2:3 আর রয়েছে 5:4। এদের যৌগিক অনুপাত কি হবে? যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত নির্ণয়ের সময় আমরা যে কটা অনুপাত থাকবে তাদের বাম দিকের টার্মগুলোকে গুণ করবো ইস্টু ডান দিকের টার্ম। তাহলে বাম দিকে পেয়ে যাচ্ছে বেটা 2 আর এখানে রয়েছে 5, 2 × 5 ইস্টু ডান দিকে রয়েছে 3 আর এই ডান দিকে রয়েছে 4, 3 × 4 সমান 2 × 5 = 10 ইস্টু 4 × 3 = 12 সমান কত হবে? 2 দিয়ে কাটাকুটি করলে 2 × 5 = 10, 2 × 6 = 12 পেয়ে যাচ্ছে 5:6। এই অনুপাতের সঙ্গে কে সমান হবে? 4:7। এই যে অনুপাতটা রয়েছে তার পূর্বপদের সঙ্গে এমন একটা টার্ম যোগ করতে হবে আর পরপদের সঙ্গে এমন একটা টার্ম বিয়োগ করতে হবে। ধরি 4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে x যোগ ও উত্তর পদ থেকে x বিয়োগ করলে তা 5:6 হবে। তাই তো বলেছে বেটা। তাহলে বলো বেটা এখানে কি পাবো? পূর্বপদ বলতে কোনটা? 4 আর উত্তর পদ বা পরপদ বলতে 7। তাহলে 4-এর সঙ্গে x যোগ হবে ইস্টু 7 থেকে বাদ যাবে x। সেটা কার সঙ্গে সমান হবে? সমান হবে 5:6 এর সঙ্গে। এবার এটা সলভ করার জন্য আমরা কি জানি যে দ্বিতীয়ের সঙ্গে তৃতীয় আর প্রথমের সঙ্গে চতুর্থ গুণ হয়। তার মানে এক্ষেত্রে আমরা পেয়ে যাব কি বেটা? পেয়ে যাব দেখো এদিকে করছি আমি অঙ্কটা যে 6-এর সঙ্গে কার সঙ্গে কার গুণ হবে? 6-এর সঙ্গে গুণ প্রথমের সঙ্গে চতুর্থ, তাহলে 6 × 4 + x সমান দ্বিতীয়ের সঙ্গে তৃতীয় অর্থাৎ 5-এর সঙ্গে গুণ হবে 7 - x। তাহলে পেয়ে যাচ্ছে কি যদি আমরা গুণ করি 6 × 4 = 24 আর 6x, এদিকে দেখো 5 × 7 = 35 - 5x। x গুলোকে একদিকে আনি, 6টা x প্লাসে -5 ছিল এবারে এলে +5x, 35 প্লাস 24টা বিয়োগ গেলে -24। তাহলে 6 × 5 = 11x আর 35 থেকে 24 গেলে পেয়ে যাব 11। তাহলে x সমান কত পেয়ে যাচ্ছে বেটা? 11/11 সমান 1। তাহলে এক্ষেত্রে 4:7 এই অনুপাতের পূর্বপদের সঙ্গে যদি আমরা x মানে কি 1 যোগ এবং উত্তর পদ থেকে x বিয়োগ বলতে কি 1 বিয়োগ করলে তা কার সঙ্গে সমান হবে? 5:6 অর্থাৎ সেটা কি 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত। ঠিক আছে বেটা। এরপরে আমরা ফিরবো 5-এর প্রশ্নে। 5-এর প্রশ্নে কি রয়েছে বেটা? 5-এর প্রশ্নে বলেছে AB ও CD দুটি সমান্তরাল জ্যায়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত? আগে ছবিটা আঁকবো। একটা বৃত্ত রয়েছে ও কেন্দ্রীয় বৃত্ত, তারা বলেছে AB ও CD জ্যা দুটির দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। এগুলো প্রত্যেকটা AB আর CD সমান কত বলা আছে? 16 সেন্টিমিটার। ঠিক আছে, 16 সেন্টিমিটার এবং বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। আমরা কি করব? ও থেকে AB জ্যার উপর প্রথমে একটা লম্ব টানছি, নাম দিলাম D, আর OB যুক্ত করা হলো। এটা লিখতে হবে কি যে OD লম্ব AB অঙ্কন করা হলো। আর কি করলাম বেটা? আর করলাম যে O, B বিন্দুদ্বয় যুক্ত করা হলো। তাহলে আমরা কি পাবো না বৃত্তের কেন্দ্র থেকে যদি তার জ্যার উপর আমরা লম্ব অঙ্কন করি সেই লম্ব কি করবে বেটা? জ্যাকে সমান দুভাগে ভাগ করবে, অর্থাৎ ডি হয়ে যাচ্ছে এবি যে জ্যা তার মধ্যবিন্দু, অর্থাৎ এ থেকে ডি যা, ডি থেকে বি তা। তাহলে এবি ছিল 16, তাহলে সেখানে বিডি পেয়ে যাবো তার অর্ধেক অর্থাৎ 8 সেন্টিমিটার। তাহলে পেয়ে যাচ্ছি বিডি সমান 16/2 সমান কত? 8 সেন্টিমিটার। আর ওবি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, সেটা দেওয়া আছে কত বেটা? বৃত্তের ব্যাসার্ধ রয়েছে 10 সেন্টিমিটার। এই ত্রিভুজটা তো সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ কে বেটা ODB, এখান থেকে আমরা কি পেতে পারি?
দেখো এটা রয়েছে কত 10 আর এটা 8, ওডি স্কোয়ার সমান প্লাস এটা তো লম্ব ধরে নাও, তাহলে ভূমি হবে বিডি স্কোয়ার সমান অতিভুজ বলতে বড় বাহু কোনটা ওবি স্কোয়ার। তার মানে ওডি স্কোয়ার প্লাস বিডি বলতে কত 8 স্কোয়ার আর ওবি বলতে 10 স্কোয়ার। তাহলে পেয়ে যাচ্ছি ওডি স্কোয়ার সমান 10 স্কোয়ার সমান 100, 8 স্কোয়ার গেলে 64, বাদ গেলে এটা 36, সেটা সমান কি পেয়ে যাব 6 স্কোয়ার। তার মানে আমরা পেয়ে যাচ্ছি ওডি সমান 6। এবার একটা তোমাদের স্টেটমেন্ট কাজে লাগাতে হবে, যেহেতু এবি আর সিডি যা দুটি দৈর্ঘ্য সমান, তার মানে আমরা কি পাবো যে বৃত্তের যদি দুটি জ্যায়ের দৈর্ঘ্য সমান হয় তাহলে তারা বৃত্তের কেন্দ্র থেকে সম দূরত্বে অবস্থান করে, অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে তাদের দূরত্ব সমান। যেহেতু এটা গুছিয়ে লিখতে হবে, যেহেতু এবি সমান সিডি বৃত্ত দুটি জ্যা দুটির দৈর্ঘ্য সমান, সুতরাং কি পেয়ে যাব ওডি সমান। আবার যদি আমরা আচ্ছা এক্ষেত্রে ডি বেটা নাম দেওয়া যাবে না, কারণ এক্ষেত্রে ডি রয়েছে, তাহলে যেখানে যেখানে তোমরা ডি ইউজ করেছো সেখানে তোমরা ধরে নাও ই। তাহলে আমি ই করছি এখানে, এখানে বেটা ও ই করতে হবে, একটু চেঞ্জ করে নাও বেটা, ডিটা খেয়াল করা হয়নি, তাহলে এক্ষেত্রে হবে বি ই হয়ে যাচ্ছে বেটা বিই। সব জায়গায় বেটা গুলিয়ে গেছে, একটু ই করে নাও তোমরা, কি করবে ডি এর জায়গায় ই, অবশ্যই ডি এর জায়গায় সব ই করবে, ঠিক আছে কোনো চেঞ্জ হবে না, শুধু ডি এর জায়গায় ই। ভুলবশত ডি এর জায়গায় আমরা ধরে নিয়েছি, ডিটা কিন্তু দেওয়া আছে, তাহলে ও ই আমরা পেয়ে যাচ্ছি 6 সেন্টিমিটার, ঠিক আছে কিছু নয়, জাস্ট তোমরা ডিটা এখানে দেওয়া ছিল একটু খেয়াল করা হয়নি, ডি ধরে ফেলেছি সেই জায়গায় তোমরা ই করবে, ঠিক আছে আর নিজেরা একটু করবে, করলে দেখবে কোনো অসুবিধা নেই। তাহলে এ বি আর সি ডি যা দুটি দৈর্ঘ্য সমান, তার মানে ও থেকে বৃত্ত এ বি জায়গাটা রয়েছে কত দূরে ও ই, তাহলে আমরা পেয়ে যাব ও ই, এবং এখান থেকে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি সেটা ধরো ও জি, ও জি সেটা হয়ে যাবে 6 সেন্টিমিটার। অবশ্যই বলে দেবে কি যে ও জি লম্ব কোথায় সিডির উপরে। একটু গুলিয়ে যেতে পারে তোমাদের অঙ্কটা, কিন্তু আমি বলবো যে নিজেরা একটু খাতা পেন নিয়ে করবে, দেখবে যে এখানে গোলানোর ব্যাপারটা কি, এখানে আমি ডি ধরেছিলাম কিন্তু এখানে ডি তোমার দেওয়া আছে, তাই না, তাহলে এটা ই করেছি, সব জায়গায় যেখানে যেখানে ডি ছিল সেখানে ই করবো, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এটাও 6 সেন্টিমিটার বেটা আর এটাও 6 সেন্টিমিটার, তাহলে 6 আর 6 যোগ করলে কত হয়ে যাবে 12 সেন্টিমিটার। অতএব জ্যা দুটির দূরত্ব, তাই তো জানতে চেয়েছে বেটা, জ্যা দুটির দূরত্ব কি হবে 6 + 6 সমান 12 সেন্টিমিটার, তাই তো রয়েছে বেটা জ্যা দুটির দূরত্ব কত পেলাম 12 সেন্টিমিটার, ঠিক আছে। এবার আমরা 6 দাগে জ্যামিতিক একটা অঙ্ক দেখে নেব কি রয়েছে, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ও কিউ এবং ও আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে 150 ডিগ্রি, কিউ এবং আর বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পি বিন্দুতে ছেদ করেছে, তাহলে ও পি কিউ এর মান কত। ও পি কিউ আগে ছবিটা আঁকবো, ও কেন্দ্রীয় একটা বৃত্ত রয়েছে, দেখো ও কেন্দ্রীয় একটা বৃত্ত রয়েছে, এটা কেন্দ্র হচ্ছে ও, আর কি বলেছে ও কিউ এবং ও আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে 150 ডিগ্রি, এবং কিউ এবং আরটা কি, কিউ এবং আর বিন্দুতে দুটি স্পর্শক অঙ্কন করা হয়েছে, কিউ এবং আর, সেই দুটো স্পর্শক কোথায় ছেদ করেছে, পরস্পর হচ্ছে ছেদ করেছে কোন বিন্দুতে, এটা বলেছে পি বিন্দুতে, এটা ছেদ বিন্দু হচ্ছে পি। এবার এই যে কোণটা রয়েছে কিউ ও আর, কিউ ও আর এই কোণটা রয়েছে দেখো বেটা, এদের মধ্যবর্তী কোণ মানে ও কিউ এবং ও আর এদের মধ্যবর্তী কোণ রয়েছে 150 ডিগ্রি, ঠিক আছে। কি জানতে চেয়েছে, জানতে চেয়েছে ও পি কিউ, ও পি কিউ অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত হবে, ও পি কিউ অ্যাঙ্গেলটা কত হবে, ঠিক আছে এই জিনিসটা আমাদের নির্ণয় করতে হবে। তা প্রথমে বলি দেখো যে যেহেতু পি কিউ এবং পি আর বৃত্ত দুটির স্পর্শক, তার মানে অ্যাঙ্গেল ও কিউ পি আর অ্যাঙ্গেল ও আর পি এই দুটো কোণ এটা কি হয়ে যাবে 90 ডিগ্রি। তো বৃত্তের কোন বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এগুলো কি হয়
90 ডিগ্রি হয়ে যায় বেটা। তাহলে একটা চতুর্ভুজ ভাবো, পি কিউ ও আর, চতুর্ভুজ পি কিউ ও আর এর ক্ষেত্রে কোন কোনটা বেটা পেয়ে যাবো আমরা, এই পি কোনটা, তার নাম কি কিউ পি আর, সমান কি চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি 360 ডিগ্রি। সেখান থেকে বেটা আমরা তিনটে কোণের মান পেয়ে গেছি, বাদ দেবো। তিনটে কোণ কি, এটা 90, এটা 90 আর এটা 150 ডিগ্রি। তাহলে 90, 90 আর 150, তাহলে কত পাবো, 90, 90 180, আর এটা হচ্ছে 150। তার মানে বিয়োগ করলে তোমরা পেয়ে যাবে, এটা দেখবে নিজে ক্যালকুলেট করবে 30 ডিগ্রি। এবার আমরা কি জানি, এই যে এই দুটো কোণকে এই ওপি রেখা কি করে সমান দুভাগে ভাগ করে। তাই এবার কি করবে, যেহেতু যেহেতু ওপি সরল রেখা কোণ কিউপি আর এর সমদ্বিখণ্ডক, সুতরাং কোন কোনটা আছে সেক্ষেত্রে অ্যাঙ্গেল কিউপিও, অ্যাঙ্গেল কিউপিও সমান কি পেয়ে যাবো, টোটাল কোণটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এর এই কোণটা কত হবে, অর্ধেক, অর্থাৎ 30 ডিগ্রির অর্ধেক সমান 15 ডিগ্রি বেটা। বোঝা গেল তাহলে বেটা যে ওপি যে সরল রেখা সেটা কি করবে, এই পি কোণকে সমান দুভাগে ভাগ করে, এটা তোমাদের বইতে কিন্তু প্রয়োগে রয়েছে, আর সেই কনসেপ্টটা আমি ইউজ করলাম। টোটাল ছিল 30 ডিগ্রি, এটা হয়ে যাবে 15, এটা 15, এটাই তো চেয়েছে আমাদের, তাই না? চলো বেটা, এবার আমরা বেটা যাবো হচ্ছে আরেক দাগের 7 অঙ্কে। একটি আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য বলা আছে √x² + y²। তা কর্ণের দৈর্ঘ্য কি, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য রয়েছে √x² + y²। আর কি বলা আছে বেটা, প্রস্থ দেওয়া আছে y একক, আয়তক্ষেত্রের প্রস্থ সমান রয়েছে y একক, এটাও একক। তাই এবার বলো যে আয়তক্ষেত্রে কর্ণের সূত্র কি, √দৈর্ঘ্য² + প্রস্থ²। তা প্রস্থ তো রয়েছে y, তাহলে কি রয়েছে প্রস্থ², তার আগের টার্মটা নিশ্চিত কি হবে দৈর্ঘ্য², তার মানে দৈর্ঘ্য² সমান কি x²। তাহলে আমরা পেয়ে যাবো বেটা খুব সহজে দৈর্ঘ্য সমান x, তার মানে পেয়ে যাচ্ছি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে কত বেটা x একক। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র তোমরা সবাই জানো যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অর্থাৎ x ইন্টু y বর্গ একক, এটা কিন্তু অবশ্যই লিখবে, নাহলে এটা নাম্বার কাটা যাবে। এবার আমরা 8 অঙ্কে যাব। 8 অঙ্ক একেবারে খুব সুন্দর একটা কনসেপ্টের অঙ্ক। কি রয়েছে, একটি বৃত্তের ব্যাসার্ধ 28 সেন্টিমিটার, বৃত্তটি 5.5 সেমি বৃত্তচাপ দ্বারা সৃষ্ট, কেন্দ্রীয় কোণটি বৃত্তীয়মান। দেখো ছবিটা আমি আঁকবো, একটা বৃত্ত রয়েছে, সেই বৃত্তের ব্যাসার্ধ কত বলেছে বেটা, ব্যাসার্ধ বলেছে 28 সেন্টিমিটার, আর বৃত্তচাপ একটা নিয়েছে, এই বৃত্তচাপ মনে করো 5.5, কত কোণ উৎপন্ন করেছে ধরি থিটা, ঠিক আছে। এই তো বলা আছে বেটা, দেখে নিই একবার, হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে আর এ ভ্যালু, এটা এস এ ভ্যালু বলে বৃত্তচাপ, আর এটা থিটা। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত রয়েছে, বৃত্তচাপের দৈর্ঘ্য বেটা এস সমান আমরা পেয়ে যাচ্ছি 5.5, তাই তো 5.5। আর কি রয়েছে, বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে আর ইকুয়াল টু 28 সেন্টিমিটার। তাহলে বেটা কোনটা কত পাবো, অতএব কোণ থিটা সমান, যেহেতু আমরা জানি এস সমান আর থিটা, তাহলে থিটা সমান কি পেয়ে যাবো বেটা এস বাই আর, এস বাই আর সমান এস এর মান কত 5.5 বাই আর বলতে বেটা 28, পয়েন্ট তুলে দিলে বেটা পেয়ে যাবো নিচে 10। এটা কিসে পাবো, এটা অবশ্যই রেডিয়ানে পাবো, তাই তো। কিসে চেয়েছে এটা বেটা, এটা চেয়েছে বেটা বৃত্তীয় মান, ঠিক আছে। এবার একটু কাটাকুটি করবো, কতই কাটাকুটি করবো বেটা, 5-এ কাটাকুটি করি, 5 2 10, 5 11 22, তাহলে 11/28 ইন্টু 2 রেডিয়ান। এটাকে আমরা পাইতে রিপ্লেস করবো, পাই মানে কি জানি বেটা 22-এর 7। তাহলে আমরা কি পেয়ে যাব, ওপরটাকে 22 বানাতে হবে বেটা, রয়েছে 11, যদি 2 গুণ করি হয়ে যাবে কত 22। যেহেতু ওপরে 2 গুণ করেছি আমরা নিচেও 2 গুণ করবো, তাহলে দেখো 28টাকে ছাড়িয়ে লিখছি 7 ইন্টু 4, আর রয়েছে 2, দেখো 28কে এটা ছাড়িয়ে লিখেছি, আর 2 তো ছিল, আর যেহেতু ওপরে আমি 2 গুণ করেছি তাই নিচেও একটা 2 গুণ হবে। তাহলে পেয়ে যাচ্ছি দেখো সমান কি 11 2 22, আর নিচে দেখো 7 আর 4 2 8 2 16 ইন্টু 16, এটা রেডিয়ান। পাই বাই 7 বলতে 22/7 বলতে পাই, আর নিচে থাকছে 16 বাই, তাহলে পেয়ে যাচ্ছি আমরা পাই বাই 16 রেডিয়ান। এটা কিন্তু একটু ভালোভাবে মাথায় রাখবে, এবং এই টাইপের অঙ্ক যদি আসে অবশ্যই
দ্বিতীয় মান যদি নির্ণয় করতে বলে তুমি কিন্তু পাইতে রিপ্লেস করবে বেটা, ঠিক আছে? পাই বলতে 22/7, সেটা একটু সাজিয়ে নেবে। ওকে, এবার আমরা পরের অঙ্কে যাব। 9 অঙ্কে রয়েছে ত্রিকোণমিতি থেকে একটা ইম্পর্টেন্ট অঙ্ক। বলেছে tan 50 ডিগ্রি, না কত রয়েছে? হ্যাঁ, tan 50 ডিগ্রি সমান p/q। জানতে চেয়েছে কি বেটা? cos 40 ডিগ্রি। জানতে চেয়েছে বেটা cos 40 ডিগ্রি। কিভাবে পাবো? যদি কোনোভাবে আমরা সেকের মান বার করতে পারি তাহলে কিন্তু cos 40 ডিগ্রি মান আমরা পেয়ে যাব। sec 40 দিকে যাই আগে। তা কিভাবে পাবো বেটা? পাবো এইভাবে যে tan থেকে যদি আমরা কোথায় যাব? tan থেকে আগে আমরা 40 ডিগ্রিতে যাই, কোথায় আসে দেখা যাক। তা এটাকে আমরা লিখতে পারি এভাবে, tan 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, আর ডান দিকে যা আছে থাক। 90 থেকে 40 গেলে তো 50, তাহলে tan tan 90 মাইনাস থিটা সমান আমরা কি জানি? cot থিটা। থিটার জায়গায় এটা কে বসে আছে? 40। দেখো tan 90 মাইনাস থিটা সমান cot থিটা, আর থিটার জায়গায় 40, তাহলে পেয়ে যাচ্ছি cot 40 ডিগ্রি সমান p/q। যা আমরা cot পেয়ে গেছি তাকে উল্টে দিলে tan পেয়ে যাব। তাহলে tan 40 ডিগ্রি বেটা কি পেয়ে যাব? tan 40 ডিগ্রি পেয়ে যাব q/p। উল্টে যাবে তো? এবার এখান থেকে আমি বার করছি tan স্কয়ার, দুই দিকে স্কয়ার করছি, তাহলে পেয়ে যাব q²/p²। এবার দেখো cos আছে, সেকে যেতে হবে। আমরা কি জানি 1 প্লাস tan স্কয়ার সমান sec স্কয়ার। তাহলে আমরা কি করছি? দুই দিকে 1 যোগ করি। 1 প্লাস tan স্কয়ার 40 ডিগ্রি, এদিকে 1 প্লাস q²/p²। তাহলে পেয়ে যাবো এটা sec স্কয়ার 40 ডিগ্রি, আর এটা যোগ করলে পেয়ে যাবো p² প্লাস q², আর নিচে p²। তাহলে বেটা চেয়েছে কি? cos 40। তাহলে sec 40 কত পেয়ে যাচ্ছি? রুট করবো বেটা, রুট করলে √p² প্লাস q², আর p বেরিয়ে আসবে। কেন? p² রুট মানে কি? p। এবার উল্টে দাও, দিলেই আমরা উত্তরটা পেয়ে যাবো। cos 40 ডিগ্রি সমান p/√p² প্লাস q²। এটাই বেটা অ্যান্সার, তাই তো? এবার আমরা 10-এর দাগের অঙ্কে যাব। 10-এর অঙ্কে কি রয়েছে বেটা? সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত। প্রত্যেকটাই কিন্তু দেওয়া আছে ব্যাস এবং উচ্চতা সমান। তা ধরে নিচ্ছি প্রতিটির ব্যাস সমান বলতে কি ব্যাসার্ধ সমান হবে। তাহলে ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h একক। কি কি রয়েছে? রয়েছে লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার শঙ্কু আর নিরেট গোলক। তাহলে বলো চোঙের আয়তন কত পেয়ে যাব? চোঙের আয়তন আমরা কি জানি? πr² বেটা, πr² ঘন একক। শঙ্কুর বেটা কি পেয়ে যাব? 1/3 πr² ঘন একক। আর কি রয়েছে? গোলক। গোলকের বেটা আয়তনটা আমরা পেয়ে যাব 3.5 πr³। এই ক্ষেত্রে শুধুমাত্র h নেই, আর আমরা কি করবো? এখানে h-টাকে রিপ্লেস করব। তার জন্য ছবিটার দিকে দেখো, একটা গোলক। এই গোলকের উচ্চতা বলতে এটাই তো বোঝায় না, আর সেটা আবার কি? তার ব্যাস। ব্যাসার্ধ যদি r হয়, ব্যাস কত হবে? 2r। ব্যাস কত? 2r, ব্যাসার্ধে ডবল। তাহলে এক্ষেত্রে এটাই হচ্ছে h। তাহলে h সমান কত পেয়ে যাচ্ছে বেটা? 2r। h সমান 2r। এই সম্পর্কটাকে আমরা কাজে লাগিয়ে এখানে আমরা h রিপ্লেস করব। দেখো কিভাবে আনছি। লিখছি 2/3 পাই, আর কি লিখতে পারি? r² ইন্টু 2r। দেখো তো মিললো কিনা? 2×2=4 মিলে গেছে, নিচে 3 পাই r², আর গুণ করলে r³ তাহলে পেয়ে যাচ্ছে বেটা 2/3 পাই r², আর 2r মানে বেটা কি পেয়েছি? h হয়ে গেল। এবার এদের অনুপাতটা নির্ণয় করব। অতএব নির্ণয় অনুপাত কি কি রয়েছে প্রথমে বেটা দেখে নেই। প্রথমে রয়েছে চোঙ, শঙ্কু এবং গোলক। চোঙ বলতে রয়েছে πr²h, শঙ্কু হয়েছে 1/3 πr²h, আর গোলক রয়েছে 2/3 πr²h। প্রত্যেকটা πr²h ক্যান্সেল হবে, পড়ে থাকবে এখানে কিছু নেই মানে 1, এখানে 1/3, এখানে 2/3। এবার 3 দিয়ে প্রত্যেকটা গুণ করো। 3×1=3, এখানে উপর নিচে 3 গুণ করলে কেটে যাবে 1, এখানেও 3 কেটে গেলে 2 পড়ে থাকবে। তাহলে অনুপাতটা কত আসছে বেটা? 3:1:2। এবার আমরা 4-এর দাগে 11 অঙ্কে যাব।
এটাও কনসেপচুয়াল অঙ্ক। 11 অঙ্কে কি বলেছে, 12 সেমি এবং 8 সেমি মাপের একটি আয়তকার কাগজকে দৈর্ঘ্য বরাবর বাঁকিয়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করবো। আগে ছবিটা বোঝার চেষ্টা করো যে এইরকম একটা আয়তকার কাগজ রয়েছে, এটা হচ্ছে 22 আর এটা মনে করো 8। তাহলে একে যদি বাঁকিয়ে আমরা কি বানাবো, লম্ববৃত্তাকার চোঙ। এই বরাবর মুড়ছি, দেখো এইভাবে মুড়ে মুড়ে যাব। তার মানে তার কিন্তু উচ্চতা থাকবে 8। দেখো এইরকম যদি আমরা মুড়তে থাকি, এরকম মুড়তে থাকলে তার নিচে যেটা আসবে তার পরিধিটা কত হয়ে যাবে, পরিধি হয়ে যাবে দেখো এটা 22 আর উচ্চতা হয়ে যাচ্ছে 8। তার মানে এক্ষেত্রে কি জানতে চেয়েছে, চোঙটির আয়তন। আমরা পেয়ে যাব চোঙটির উচ্চতা, দেখো এটা ছবিতে ক্লিয়ার কোনটা, এইভাবে যদি মুড়তে থাকি উচ্চতা হয়ে যাচ্ছে 8। এটা একটু এইচ নির্দেশ দিয়ে দিই, এইচ সমান 8। এককটা কি রয়েছে এটা, 8 সেন্টিমিটার। আর চোঙটির পরিধি কত হবে, ভূমির পরিধি হবে 2 পাই আর সমান 22, যেখানে আর কি, আর হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এক্ষেত্রে আর এর মানটা কি পেয়ে যাব, 22। দুইটা এবার এলে ভাগ হবে, পাই বলতে 22/7 আর 7টা উপরে চলে যাবে, সমান 7/2। ঠিক আছে, ব্যাসার্ধ পেয়ে গেলাম 7/2, অবশ্য কি সেন্টিমিটার। কি চেয়েছে, চোঙটির আয়তন। দেখো চোঙটির আয়তন আমরা কি পাবো, আয়তনের সূত্র জানি, পাই আর স্কয়ার বলতে ব্যাসার্ধ কত পেয়েছি, 7/2 এর হোল স্কয়ার ইন্টু এইচ কত এটা 8 ঘন সেমি। তাহলে কত হবে, পাই 7 স্কয়ার বলতে 49, 2 স্কয়ার সমান 4 ইন্টু 8, 4 2 8, 49 2 98 পাই ঘন সেমি। ঠিক আছে, এবার এটা আমরা একেবারে শেষের অঙ্কে চলে এসেছি, 4 দাগের 12 অঙ্ক এবং এই পর্বের শেষ অঙ্ক। তা রাশিবিজ্ঞান থেকে এই অঙ্কটা রয়েছে এবং একটু ভিন্ন ধরনের। তা দেখে নাও, খুব সহজ অঙ্ক। কেন, আমি সহজভাবে বুঝিয়ে দেবো তোমাদের। কি রয়েছে, একটি পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুলো মান বলেছে 22, আর দেওয়া আছে যেগুলো তথ্য সেগুলো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, f1 সমান 22, f0 সমান 16, f2 সমান 13 আর h সমান 5। তাহলে সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীটি নির্ণয় করতে হবে। তা সেই শ্রেণী নির্ণয় করার আগে আমরা দেখে নেব শ্রেণীটির নিম্ন সীমা কত, সেটাকে বার করে নেবো। আর নিম্ন সীমা মানে কি জানো তোমরা, এল। সেই এল এর মানটা আমরা আগে নির্ণয় করব। তা দেখো সংখ্যাগুরু মান কত রয়েছে, 22। তাই এক্ষেত্রে আমরা সংখ্যাগুরু মানের ফর্মুলাটা ইউজ করব। যেহেতু সংখ্যাগুরু মান সমান রয়েছে 22, তাহলে সংখ্যাগুরু মানের সূত্র কি, সূত্র হচ্ছে এল প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু এইচ, সেটা দেওয়া আছে 22। এবার একটু সেমিকলন দিয়ে লিখে দিই, এলটা কি, এল হচ্ছে সংখ্যা গুরু মান সংবলিত শ্রেণীর নিম্ন সীমা কে এল বেটা। এল হচ্ছে সংখ্যাগুরু মান যেটা রয়েছে যেই শ্রেণীর মধ্যে, সেই শ্রেণীর নিম্ন সীমা। এবার এক্ষেত্রে আমরা এল এর মানটা খুব সহজে পেয়ে যাবো। দেখো এল প্লাস f1 বলতে রয়েছে 22, f0 16 বাই 2 ইন্টু f1 সমান 22 মাইনাস f0 সমান হচ্ছে 16 আর f2 হচ্ছে 13 ইন্টু এইচ বলতে 5 সমান রয়েছে 22। তাই তো মানগুলো শুধু বসিয়ে দিলাম যে যা যা ছিল। তাহলে পেয়ে যাচ্ছি এল প্লাস 22 থেকে 16 গেলে 5 9, এটা বেটা আসবে 6। এই ক্যালকুলেশনগুলো ঠিক করে করবি। 22 দিয়ে 44 মাইনাস 16 আর 13 যোগ করলে কত হয়ে যাবে, 16 আর 13 29 ইন্টু 5 সমান 22, বা এল প্লাস 6 ইন্টু 5। 44 থেকে 29 বাদ গেলে কি থাকবে, 44 থেকে 29 গেলে থাকছে বেটা 15 সমান 22। 5 3 15, 3 2 6। তাহলে বেটা পেয়ে যাচ্ছি এল সমান 22 আর প্লাস 2টা ওপারে গেলে থাকবে কি -2। কেন, এখানে কাটাকুটি পর তো 2 পড়ে আছে আর তার চিহ্ন প্লাস, ওপারে গেলে মাইনাস, সমান পেয়ে যাচ্ছি 20। তাহলে দেখো যে শ্রেণীটা আমাদের জানতে চেয়েছে সংখ্যাগুরু মান যেখানে রয়েছে তার নিম্ন সীমা অর্থাৎ শুরু হচ্ছে কোথা থেকে, শুরু হচ্ছে 20 থেকে, আর তাহলে শেষ হবে কোথায়, শেষ হতে গেলে তার শ্রেণী দৈর্ঘ্য থাকবে, মানে তোমার কোনটা না ইন্টারভ্যাল থাকবে, সেই ইন্টারভ্যালের লেন্থটা কত
দেখো এইচ সমান তো 5, তাহলে 5 ঘর দূরে গেলে কি হবে 20 + 5 সমান 25। তার মানে আমরা পেয়ে যাচ্ছি কি যে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীর উচ্চ সীমা সমান কত L + H, অর্থাৎ 20 + 5 সমান 25। তাহলে বেটা শ্রেণীটা কি পেয়ে যাচ্ছি, অতএব নির্ণেয় শ্রেণীটা বেটা পেয়ে যাচ্ছি 20 থেকে 25। তাই তো বেটা 20 ছিল নিম্ন সীমা পেয়েছি, আর 5 হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য অর্থাৎ H, তাহলে 20 থেকে 5 ঘর দূরে গেলে 25 পেয়ে যাব। এই 20 থেকে 25 এর মধ্যে কি রয়েছে সংখ্যাগুলো মান, সেটা কত 22 এর মধ্যেই পড়ছে। তাহলে আজকের এই পর্বে আমরা কি দেখলাম, তোমাদের স্কুল নম্বর 4 পেজ হচ্ছে 388, এই যে প্রশ্নপত্র ছিল সেই প্রশ্নপত্রের 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের সঠিক এবং নিখুঁত সমাধান। আশা করি প্রত্যেকটা অঙ্ক তোমাদের কাজে লাগবে এবং তোমাদের মাধ্যমিক 2026 পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই অঙ্কগুলো খুবই হেল্পফুল। এখানে কিছু নতুন অঙ্ক আমরা পেলাম এবং যে কটা অঙ্ক রয়েছে তাদের কিন্তু একেবারে পুরো নিখুঁত সমাধান দেওয়া আছে। এবার বলি যে এই যে সমাধানগুলো দিচ্ছি আমি সম্পূর্ণ ফ্রিতে, আমার যতগুলো কন্টেন্ট রয়েছে বা তুমি প্লেলিস্ট চেক করবে সেখানে সবগুলো ভিডিও তোমাদের পুরো ফ্রিতে দেওয়া আছে, যেখানে তোমরা এই ভিডিওগুলো অন্য কোনো পেড ব্যাচে বা কোনো রকম অর্থের বিনিময়ে তোমাদের পেতে হবে, কিন্তু সেক্ষেত্রে আমি সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি। তাই বলবো আমার পক্ষ থেকে খুব রিকোয়েস্ট, যারা নতুন ভিউয়ার্স রয়েছে এই অঙ্কগুলো তোমাদের যদি বুঝতে পারো, তোমাদের যদি প্রিপারেশনের ক্ষেত্রে খুব কাজে লাগে, তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না। কেননা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকলে তোমরা পেয়ে যাচ্ছ মাধ্যমিক 2026 পরীক্ষার অঙ্কের সেরা প্রস্তুতি, আর যা তোমাদের মাধ্যমিকে অঙ্কে ভালো নাম্বার পাওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তা যাই হোক, ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে, আর বেশি বকবো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের প্রিপারেশনটা খুব ভালো করে চলুক, খুব ভালো করুক এবং তোমরা মাধ্যমিক 2026 পরীক্ষায় সফলতার সঙ্গে অতিক্রম করো। তা আজকে পর্ব এইটুকু, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, যেখানে আমি তোমাদের একইভাবে একই রূপে এবং একই রকম লজিক্যাল অঙ্ক নিয়ে ফিরবো স্কুল নম্বর 5 নিয়ে। ঠিক আছে, তা ততক্ষণে তোমাদের হাতের কাছে যে ভিডিওগুলো রয়েছে আমার প্লেলিস্ট চেক করবে। ডব্লিউবিটিএ নেই, এখনো দিতে পারিনি আমি, এবিটিএ, ডব্লিউবিএইচএ এবং রায়ান মার্টিন তো রয়েছে, আর আমি দিচ্ছি তোমাদের পর্ষদ টেস্ট পেপারের সলিউশন। এগুলো ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে, চলো টাটা। তো সোমনাথ, মানে এন্ডিংটা ঠিকঠাক হয়নি, আরেকবার করছি, হ্যাঁ তুমি এটা এডিট করে আবার ঠিক করে দাও। তাহলে আজকে আমরা পেজ নম্বর 388 এবং স্কুল নম্বর 4 তার যে 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নপত্রগুলো ছিল তার সঠিক এবং নিখুঁত সমাধান দেখে নিলাম। এইভাবে আমাদের ধারাবাহিকভাবে যে টেস্ট পেপারটা রয়েছে পর্ষদের টেস্ট পেপার, তার সলিউশন কিন্তু চলতে থাকবে। আশা করি এই ভিডিওটি তোমাদের অঙ্কের প্রিপারেশনের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। আর যারা নতুন ভিউয়ার্স রয়েছে, যদি এই ভিডিও থেকে তোমরা হেল্প পাও, অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে যুক্ত হয়ে যাও, যাতে করে তোমরা এই প্ল্যাটফর্ম থেকে মাধ্যমিক 2026 পরীক্ষার অঙ্কের সেরা প্রস্তুতি সেরে ফেলতে পারো। তা আর বেশি কিছু বলবো না, ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে। আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে এবং খুব ভালো করে চলুক। আমি তোমাদের সঙ্গে রয়েছি, পর্ষদের টেস্ট পেপারে যে কয়টা স্কুল রয়েছে প্রত্যেকটা নিখুঁত সমাধান এইভাবে দিতে থাকবো। তা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, যেখানে আমি স্কুল 5-এর সঠিক এবং নিখুঁত সমাধানগুলো নিয়ে একই রকমভাবে আমি তোমাদের সামনে হাজির হব। তা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।